আপনি বলছিলেন যে ভাড়া বেশি নেয়নি, বিশেষ করে আপনার সড়ক পরিবহনে লঞ্চের কথাও বলছিলেন। আপনি এটিও বলেছেন কোথাও কোথাও মালিকরা খুশি হয়ে ভাড়া কম নিয়েছে। ভাড়া কেন খুশি হয়ে কম নেবে এটা একটু বুঝতে চাই। পাশাপাশি আজকে যাত্রী কল্যাণ সমিতি একটা বিবৃতি দিয়েছে পত্রিকা বা গণমাধ্যমে, সেখানে তারা বলছে যে অতিরিক্ত ভাড়া আদায়ের, আমি তাদেরকে কোট করছি, নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এটা তাদের মহাসচিবের পাঠানো বিবৃতি। এটিকে বা আপনার মন্ত্রণালয় কিভাবে না না, আমি যাত্রী কল্যাণ সমিতি যে সংগঠন আছে তারা এটা না জেনে বলেছে, উদ্দেশ্য প্রণীত বলেছে, এর কোনো ভিত্তি নেই। তাদেরকে বলতে পারেন, তাকে একটা একটা পরিবহনের নাম করে বলতে পারেন যে কাউন্টার থেকে তারা এই ভাড়ার জায়গায় টিকিটে এই ভাড়া নিয়েছে, আমাকে দেখাতে বলেন। এই সমস্ত বই পড়ে অনেক সংগঠন হয়েছে যারা বিভ্রান্ত তৈরি করতে চায় কোনো কোনো সময়, যাদের কোনো লোকবল নাই সুপারভিশন করার, 2 থেকে 3 জন লোক এসে তাদের মন গড়ে এই সমস্ত কথাগুলি বলার একটা প্রবণতা আছে এবং এর থেকে সুবিধা নেওয়ার প্রবণতা আছে। আমি বলছি না যে আপনার বিচ্যুতি নাই, আমি তা বলছি না। বিচ্যুতি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে হয়েছে। মানুষের বাড়ি যাওয়ার এই যে আবেগ এবং বাড়ি যাওয়ার যে তাড়না, সেটাকে অনেকে পুঁজি করতে চেয়েছে। কিন্তু আমি 5টি বাস স্টপেজে আমি নিজে গিয়েছি, ছদ্মবেশে আমি গিয়েছি, লোক পাঠিয়ে দেখেছি। ওখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সব বাহিনী ওখানে আছে, আর্মি আছে বিভিন্ন জায়গায়। আমাদের আগে ছিল 9টা মোবাইল কোর্ট, এবার আমি আরও 15 জন ম্যাজিস্ট্রেটকে যুক্ত করে 24টি মোবাইল কোর্ট করেছি। সারাক্ষণ বিআরটি এর লোকজন সহ সবাই আছে, কথা বলেছি। কেউ বলেনি যে কোনো যাত্রীরা ভাড়া দিতে বাধ্য হয়েছে কোনো বাস মালিকদের কাউন্টার থেকে। পথে ঘাটে সাব কাউন্টার এরকম করে কোনো কোনো মানুষ 2-1 জনকে উঠাই দেওয়ার জন্য তারা কনভিন্স করে নেওয়ার চেষ্টা করেছে ভাড়া, যেখানে অভিযোগ পেয়েছে ব্যবস্থা নিয়েছে। আপনি অবাক হবেন, ডেইলি স্টার একটা নিউজ করেছে। তিনি হচ্ছেন এক ভদ্র মহিলা, তার নামটা কি এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তার নামও দিয়েছেন যে তিনি 100 টাকা বেশি দিয়ে টিকিট কাটতে বাধ্য হয়েছেন। টিকিট কাউন্টারটা নিয়েছে হচ্ছে আপনার বাইপাইল থেকে, যার যে কাউন্টারে ছিল তার নামও উল্লেখ করেছে ডেইলি স্টার। ওনার নাম হচ্ছে শহীদ আলম। আমি লোক পাঠিয়েছি, শহীদ আলমকে পাওয়া গিয়েছে। ওই যে টাকাটা বেশি নিয়েছে তার জন্য তাকে ধরেন চাকরিচ্যুত করা হয়েছে এবং তাকে ফাইন করা হয়েছে। ওই কাউন্টার মালিক জানেই না তিনি 100 টাকা বেশি নিয়েছেন এবং ওই টাকা রিকভারি করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি জানতে পারি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কোনো কোনো জায়গায় জানতে না পারলে কোনো কোনো জায়গায় এইরকমটা একেবারে হয়নি আমি তা বলছি না, কিন্তু কোনো সময় যাত্রী তার যাওয়ার চেতনার কারণে আর সব সেক্টরে মানুষের দুর্ভোগের সুবিধা নেওয়া একটা গোষ্ঠী কিন্তু থাকে, তারা আড়ালে আবডালে গোপনে বিভিন্নভাবে ওইভাবে নেওয়ার কিছুটা হলো চেষ্টা করছে। কিন্তু কোনো জায়গায় এরকম ভাবে স্বেচ্ছাচারীভাবে ভাড়া বেশি নেওয়া, ইচ্ছাধীনভাবে ভাড়া বেশি নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। ভাড়া কম নেবেন কেন মালিকরা? সেটার একটা কথা বলি, 880 টাকা করে নির্ধারণ করা, ওটা আমি কিন্তু যে কথাগুলি বলেছি সেখানে সব মিডিয়া ছিল। আমি যে সমস্ত বাস স্টপেজে গিয়েছি সেখানে মিনিমাম 15-20টা মিডিয়া ছিল, তাদের সামনে বলেছে, আমাকে বলেনি। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করলাম যে 880 টাকা কেন আপনি 850 টাকা নিচ্ছেন? কয়েকদিন না, আমাদের এতে কোনো আপত্তি নেই, আমরা স্যাটিসফাইড হয়ে নিয়েছি। আমরা 30 টাকা আপনার লস হলো কেন করবেন? নির্ধারিত ভাড়া হচ্ছে কেন কমেন নেবেন? নাকি যাত্রী কম পাচ্ছিল? সেটা এখন নাই। তিনি বলছেন যে আমরা এটা নির্ধারণ করেছি ঈদ উপলক্ষে যে না, আমরা 30 টাকা কম নেব, খুশি আছি আমরা। আমি আবার তাকে প্রশ্ন করেছি যে এটা আপনি অখুশ মানে চাপে পড়ে কম নিচ্ছেন কিনা? আমরা তো কম রাখতে বলেছি, সেটা দেখানোর জন্য, আমাদের স্যাটিসফাইড করার জন্য কম নিচ্ছেন কিনা। আমি বলেছি যে সরকারকে খুশি করার জন্য 30 টাকা কম নিচ্ছেন কি না? না, আমরা খুশি হয়ে নিচ্ছি। আমাদের খুশি শব্দটা এই অর্থে সে ব্যবহার করেছে, সে তার খুশিতে ছেড়ে দিচ্ছে সেটা না। মানে এই যে 30 টাকা, কোনো জায়গায় 50 টাকাও আমি কম নেওয়া দেখেছি, 20 টাকাও কম নেওয়া দেখেছি, 5 টাকাও কম নেওয়া দেখেছি। 705 টাকা আছে, 700 টাকা দিয়েছে। কিন্তু বাসের কাউন্টার থেকে কোথাও আমি পাইনি, অথবা আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাইনি স্টেশনগুলির থেকে তারা বেশি ভাড়া নিয়েছে, এটা পাইনি। যদি কেউ বলে থাকে সেটা ভুল বলেছে। শেখ রবিউল আলম, আপনি তো মানে জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, আপনি মাঠের রাজনীতি করেছেন, ফলে আমি জানি না মানে পাবলিক পারসেপশনটা এরকম হচ্ছে কোনো ভাবে আপনার শব্দ চয়ন বা কথা থেকে, আপনি কি কোনোভাবে বাস মালিক, লঞ্চ মালিক তাদের পক্ষে নাকি জনগণের পক্ষে? আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের আগে উত্তর দিন তো। বাস মালিক, লঞ্চ মালিক, 70 লাখ পরিবহন শ্রমিক আছে, এরা কি জনগণ না? অবশ্যই জনগণ। নাকি জনগণ না? তো জনগণ এরা না, আবার ধরেন জনপ্রতিনিধিরা না, বা ধরেন আপনারা যারা সাংবাদিক আছেন জনগণ, তো জনগণটা কারা? আলটিমেটলি আমরা সবাই জনগণ, সবাই স্বার্থের ব্যাপারে সবাই কনসার্ন হওয়া উচিত। আমি একটা কথা বলি, আপনি কিভাবে নেবেন আমি জানি না,
এই যে 70 লাখ বাস মালিক শ্রমিক, এদের যাপিত জীবন যদি আপনি জানেন তাহলে দেখেন, এই বাসের মধ্যে এরা ঘুমায়, এক কাপড়ে থাকে। মালিকরা না, শ্রমিকদের কথা বলছি আমি তো। শ্রমিকরা এই যে 70 লাখের মতো তারা অনেকদিন গোসল করার সুযোগ শ্রমিক পায় না। জি, গোসলের সুযোগ নেই, পথে ঘাটে ল্যাট্রিন করে, মশার কামড় খাচ্ছে, ওই বাসের মধ্যে ঘুমায় আছে, শত শত মশা আছে। তাদের যাপিত জীবন যদি যান, দেখবেন আপনি যে তারা খুব একটা সুবিধাভোগী আমি তো মনে করছি না, খুব একটা মনে করছি না। এখন তাদেরও তো মানুষ, তাদেরও তো জীবন। এখন আপনি সবটাকে কি শুধুমাত্র জনগণ বলে, তাদের স্বার্থটা কি জনগণ নয়? তারা যেখানে অপরাধ করবে আমি বলছি শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে। আমি সব মালিককে ডেকে কথা বলেছি, কোনো ছাড় নাই। কিন্তু সুবিধা হয়তো শ্রমিক নেতারা কেউ কেউ পান আর মালিকরা পান, এই শ্রমিকদের জীবনের তো কোনো পরিবর্তন খুব বেশি পরিবর্তন হয়নি। নেতাদেরা পান এরকম তো দুর্বৃত্তায়ন যে বাংলাদেশে নাই আমি তো বলছি না, কিন্তু আমরা এই জায়গাটাতে পরিবর্তনটা করতে চাইছি। আমার বক্তব্যটা হচ্ছে আমরা পরিবর্তন করতে চাইছি, আমাদের একটু সময় হয়তো লাগছে, রাতারাতি এটা হচ্ছে না। আর একটা পরিবহন ব্যবস্থা যেভাবে স্টাবলিশড হয়ে আছে, শৃঙ্খলা আনা, মান উন্নয়ন করে, আপনি রাতারাতি সব বন্ধ করে 1.5 কোটি লোকের যাত্রার মানের পরিবর্তন 1 মাসে করে ফেলতে পারবেন? নিশ্চয়ই তা পারবেন।